হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো লকডাউনের জন্য তোমরা ঘরে বসে যে হোম টাস্ক পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দিয়েছে, ম্যাথমেটিক্সের তার পার্ট 1 অর্থাৎ মডেল অ্যাক্টিভিটি টাস্ক নাম্বার 1 আজকে আমি সলভ করতে চলেছি, যাতে তোমাদের হেল্প হয়। তো যেভাবে তোমরা লিখবে খাতায় সেটা আমি বলে দিচ্ছি। উপরে লিখবে যেরকম এখানে লেখা আছে, মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1, সাবজেক্ট ম্যাথামেটিক্স, ক্লাস 10, সেকশন যার যেটা সেকশন সেরকম লিখবে, আর রোল নাম্বারটা এখানে লিখে দেবে। তো মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1-এর যে ফার্স্ট কোশ্চেন সেটা হলো এরকম: এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 আর এ নট ইকুয়ালস টু 0। এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হওয়ার শর্ত লিখতে বলেছে। তো অ্যান্সারটা দেখে নাও। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 আর এ নট ইকুয়ালস টু 0 এই দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয়ের বাস্তব ও সমান হওয়ার শর্তটি হলো বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হতে হবে। তোমরা জানো শ্রীধরাচার্যের ফর্মুলা অনুযায়ী এই যে দ্বিঘাত সমীকরণটি রয়েছে এর বীজগুলো হয় মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখানে যে এই টার্মটা দেখছো, এই টার্মটাকে বলা হয় নিরূপক, বি স্কোয়ার মাইনাস 4ac-কে। এই টার্মটা যদি 0 হয় তবেই বীজ দুটো কী হবে, দুটো বীজই হয়ে যাবে মাইনাস বি বাই 2 মাইনাস বি বাই 2, অর্থাৎ বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। চলো দ্বিতীয় কোশ্চেনে যাওয়া যাক। দ্বিতীয় কোশ্চেনটি হলো, একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি এবং ওই বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি হলে কেন্দ্র থেকে ওই জ্যাটির দূরত্ব কত হবে? এটা আমি আগের যে ক্লাস নিয়েছিলাম সেখানে আমি 32 নম্বর উপপাদ্যটি বলেছিলাম, সেই 32 নম্বর উপপাদ্যটি ব্যবহার করে করতে হবে। তো ধরো আমি একটা ও কেন্দ্রীয় একটা বৃত্ত এখানে ধরেছি, যার এবি হচ্ছে জ্যা, এই জ্যাটির দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি কোশ্চেন অনুযায়ী। তো আমাকে বলেছে যে এই কেন্দ্র থেকে এই জ্যাটির দূরত্ব অর্থাৎ লম্ব দূরত্ব ওডি, এটা কত? তো এটা বের করতে হলে এখানে দেখো ওবি ইকুয়ালস টু 10 সেমি। ওবিটা কেন 10 সেমি? কারণ এটা হলো বৃত্তের ব্যাসার্ধ, যেটা এরকম কোশ্চেনে বলা আছে। আর ওডিটা হচ্ছে এবির সাথে লম্ব, কারণ আমাকে লম্ব দূরত্বই বের করতে হবে। তাহলে 32 নম্বর উপপাদ্য অনুযায়ী এই যে লম্বটি কেন্দ্র থেকে যে লম্বটি টানা হলো জ্যার উপরে, সেটি কি করবে, এই ব্যাসটিকে এই জ্যাটিকে সমান দুভাগে ভাগ করে দেবে, এডি আর বিডি। তার মানে এডি আর বিডি সমান। তাহলে এডি, এই যে এবি জ্যা, এর দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি, আর এডি আর বিডি যদি সমান হয় তাহলে প্রত্যেকেই কত করে হবে, এডি আর বিডি দুটোই কত করে হবে, 6 সেমি করে হবে। এবার এই যে ত্রিভুজটি আছে ও বিডি, এটি একটি সমকোণী ত্রিভুজ। তাই এই সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা পাচ্ছি লম্ব স্কোয়ার অডি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বিডি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার ও বি স্কোয়ার। এখন এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই, বিডি স্কোয়ার অর্থাৎ 6 স্কোয়ার, ওবি অর্থাৎ 10 স্কোয়ার, তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ওডি ইকুয়ালস টু 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার অর্থাৎ 100 মাইনাস 36, অর্থাৎ ওডি স্কোয়ার আমরা পাচ্ছি 64, দেন ওডি ইকুয়ালস টু রুট ওভার 64 ইকুয়ালস টু 87। সুতরাং কেন্দ্র থেকে ওই জেটির দূরত্ব হয়ে যাচ্ছে 8 সেমি। ক্লিয়ার? এবার 3 নম্বর কোশ্চেনে আসা যাক। বলেছে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? তো আমরা ধরে নিই যে ঘনক দুটির বাহুর দৈর্ঘ্য এ একক ও বি একক। তাহলে প্রশ্নানুসারে আয়তনের অনুপাত, আমরা জানি ঘনকের আয়তন হচ্ছে বাহু কিউব, তাহলে প্রথম ঘনকটির আয়তন হবে এ কিউব আর দ্বিতীয় ঘনকটির আয়তন হবে বি কিউব। তাহলে আয়তনের অনুপাত হচ্ছে এ কিউব
ইস টু বি কিউব, প্রশ্নানুসারে এটাই বলেছে 1:8, অর্থাৎ অ্যাকর্ডিং টু কোশ্চেন এ কিউব মানে প্রথম ঘনকের আয়তন ইস টু দ্বিতীয় ঘনকের আয়তন সমান সমান 1:8। সো অনুপাতটাকে আমরা উপরে নিচে লিখতে পারি। তাও এ কিউব বাই বি কিউব ইকুয়ালস টু 1/8। যেহেতু এ দুটো সূচক সেম তাই আমরা একসাথে করে লিখতে পারি এ বাই বি হোল কিউব ইকুয়ালস টু, আর 1/8কে আমরা লিখতে পারি 1/2 তার হোল কিউব। তো দুপাশ থেকে যদি সূচক আমরা ক্যান্সেল করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি এ বাই বি ইকুয়ালস টু হাফ। এবার ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে। তোমরা জানো যে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার। তো প্রথম ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হবে 6a স্কোয়ার যেহেতু বাহু এ, আর দ্বিতীয় ঘনকটির ক্ষেত্রে 6b স্কোয়ার। সো 6a স্কোয়ার বাই 6b স্কোয়ার ইকুয়ালস টু 6 কেটে দিয়ে আমরা এটাকে লিখতে পারি a বাই বি হোল স্কোয়ার। আর a বাই বি এর ভ্যালু কত পেয়েছিলাম? হাফ। সো হাফের স্কোয়ার অর্থাৎ 1/4 অর্থাৎ 1:4, অর্থাৎ ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে, অর্থাৎ ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে 1:4। চলো এবার 4 নম্বর কোশ্চেনটি দেখা যাক। 4 নম্বর কোশ্চেনটিতে বলেছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? এখানে এটা বলেছে সমূল চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি সুদ নয়, কিন্তু সুদ তার সাথে আসল মিলিয়ে, অর্থাৎ সুদ আসল, যাকে আমরা বলি সমূল চক্রবৃদ্ধি। তো আমরা ধরি যে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে R%, আর এখানে আসল পি বলেছে 400 টাকা। চক্রবৃদ্ধির সুদের পর্ব যেটা সেটা হচ্ছে, আমরা জানি জেনারেলি কি হয়, 1 বছর পর পর চক্রবৃদ্ধি সুদে আসলটাকে সুদটাকে আসল হিসাবে গণনা করা হয়, অর্থাৎ 1 বছর পর 1 বছরকে একটি পর্ব ধরা হয়। তাহলে এখানে 2 বছর বলেছে, তাহলে 2 বছরে 2টি পর্ব হবে, অর্থাৎ n=2। তাহলে চক্রবৃদ্ধি সুদের যে সমূল চক্রবৃদ্ধির যে ফর্মুলা রয়েছে সেটি হচ্ছে p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে প্রশ্নানুসারে এটা যদি সমূল চক্রবৃদ্ধি হয় তাহলে এটাই প্রশ্নে বলা আছে 441, অর্থাৎ p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু কত হবে? 441। তখন দেখতে পাচ্ছ আমরা ভ্যালুগুলো পুট করেছি। পি আসল বলেছিল 400, আর এন এর ভ্যালু হচ্ছে 2। তো এখান থেকে আমরা কি করলাম, 400টাকে ডান দিকে নিয়ে গেলাম। তো যেহেতু এটা হোল স্কোয়ার হয়েছে তাই আমি এখানে সূচকটাকে কি করব, 2 বানানোর চেষ্টা করব। তো 441কে লেখা যায় 21 স্কোয়ার, আর 400কে 20 স্কোয়ার। সো এটাকে আমরা লিখতে পারি 21/20 তার হোল স্কোয়ার। এবার দুপাশ থেকে আমরা সূচকটা যদি ক্যান্সেল করে দিই তাহলে আমরা পাবো 1 প্লাস r/100 ইকুয়ালস টু 21/20। তো 1টাকে ডান দিকে নিয়ে গেলাম। আশা করি এই ক্যালকুলেশনটা তোমরা বুঝে যাবে, আর তো কিছু বলার দরকার নেই, সিম্পল একটা ক্যালকুলেশন। সো এখান থেকে আমরা পেয়ে যাব r=5%, অর্থাৎ বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত হচ্ছে? 5%। 5th কোশ্চেন, এগুলো সবই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দ্বারা দেওয়া হোম টাস্ক। এটা আমি এগুলো সিলেক্ট করিনি, এগুলো মধ্যশিক্ষা পর্ষদই করেছে, সেগুলোর অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করছি। কোশ্চেন নাম্বার 5, x, 12, y, 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর মান নির্ণয় করো। তো ক্রমিক সমানুপাতির ধর্ম নিশ্চয়ই তোমরা জানো। x, 12, y, 27 এটা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে সেই ক্রমিক সমানুপাতিটিকে অঙ্কের ভাষায় এইভাবে লেখা হয়, x:12 অর্থাৎ প্রথমটা ইস্টু দ্বিতীয়টি ইকুয়ালস টু দ্বিতীয়টি ইস্টু তৃতীয়টি ইকুয়ালস টু তৃতীয়টি ইস্টু চতুর্থটি।
এখান থেকে আমরা লাস্ট দুটো রেশিও নিলাম 12:y আর y:27। সো এটাকে আমরা করতে পারি 12/y = y/27। বজ্রগুণ করলে পাওয়া যাবে y² = 12 × 27। সো y হয়ে যাবে √12 × 27। এটা রুট বের করে নেবে, কত হয়ে যাবে 18। সো y = 18। এবার x এর ভ্যালুটা বের করতে হবে আমাকে। তো দেখো এখানে আমি প্রথম দুটো রেশিও এবার নিলাম x:12 = 12:y। এখানে y এর ভ্যালুটা আমরা পুট করে দিচ্ছি, তাহলে এরকম হচ্ছে। সো x:12কে আমরা লিখলাম x/12, 12:18কে 12/18। সো 18x যদি বজ্রগুণ করে দিই 18x = 12 × 12। সো x হবে 12 × 12/18। এটা কাটাকাটি করলে ছোটো করলে আমরা পেয়ে যাব কত 8। সো নির্ণয় x এর মান হবে 8 এবং y এর মান 18। এবার নেক্সট কোশ্চেনটি দেখো, 6 নম্বর কোশ্চেন। অকেন্দ্রীয় বৃত্তের AB একটি ব্যাস এবং C বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু। কোণ OBC 60 ডিগ্রি হলে কোণ OCA কত? কোশ্চেনটা তুলে নিও, আমার অ্যান্সারটা নেক্সট পেজে আছে, আমি দেখাচ্ছি। সো এখানে আছে অ্যান্সারটি। তো চিত্রটি দেখে নাও। বলেছে অকেন্দ্রীয় বৃত্তের AB হচ্ছে একটি ব্যাস আর C হচ্ছে বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু। কোণ OBCর ভ্যালু দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে কোণ OCA অর্থাৎ এই কোণটির ভ্যালু কত, এটা কোশ্চেনে জিজ্ঞেস করেছে। তো দেখো ত্রিভুজ OBC এর ক্ষেত্রে দেখো OB বাহু আর OC বাহুটি সমান, OC বাহু আর OB বাহুটি সমান। তো আমরা জানি যে কোনো একটি ত্রিভুজের যদি দুটি বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে এই বাহুর বিপরীত কোণ এটাই আর এই বাহুটির বিপরীত কোণ এটি। যেহেতু এই বাহু দুটি সমান তাই এদের বিপরীত কোণ দুটো সমান হবে। সো এই OCB কোণটি অর্থাৎ এই কোণটি OBC কোণটি অর্থাৎ এই কোণের সাথে সমান হবে। ক্লিয়ার? এই বাহু দুটো সমান তাই এদের বিপরীত কোণ দুটো সমান হবে। তাহলে এটা 60 ডিগ্রি হলে এটা 60 হয়ে যাবে। তার মানে OCB কোণটার মান কত হয়ে যাবে 60 ডিগ্রি। আবার এখানে দেখো ACB কোণটি, ACB এই যে সম্পূর্ণ কোণটি, এই সম্পূর্ণ কোণটি কি হয়েছে অর্ধবৃত্তের মধ্যে অবস্থিত। বৃত্তের নিচে কিন্তু এর কোনো পার্ট নেই, অর্ধবৃত্তের মধ্যে অবস্থিত। আর 37 নম্বর উপপাদ্য বলেছে যে অর্ধবৃত্তস্থ কোণ সবসময়ই সমকোণ হয়, অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণের মান কত হয় 90 ডিগ্রি। সো এই যে ACB কোণটি, এই সম্পূর্ণ কোণটি, এই মান কত হবে অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে এই OCB কোণটি যদি 90 ডিগ্রি হয়, ACB কোণটি যদি 90 ডিগ্রি হয় আর OCB কোণটির মান যদি 60 ডিগ্রি হয়, তাহলে তোমরা সহজেই বলতে পারছো এই কোণটির মান কত 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। সুতরাং OCA কোণটির মান হবে কোণ ACB মাইনাস কোণ OCB, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি = 30 ডিগ্রি হবে। বুঝতে পারলে? এবার 7 নম্বর কোশ্চেনে আসা যাক। 7 নম্বর কোশ্চেনে বলেছে একটি ঘনকের প্রতিটি ধার যদি 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আবার বলছি, একটি ঘনকের প্রতিটি ধার যদি 50% বৃদ্ধি পায় তাহলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো আমরা ধরে নিচ্ছি ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য a একক।
তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা 6a² বর্গ একক। এবার ঘনকটির ধারের দৈর্ঘ্য যদি 50% বৃদ্ধি হয় তাহলে প্রতিটি ধারের দৈর্ঘ্য কত হবে? a ইন্টু 150/100, অর্থাৎ 3a/2 একক। এটা কাটাকাটি করলে 3a/2 একক হচ্ছে। এবার ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কত হয়ে দাঁড়াবে? যদি বাহুর দৈর্ঘ্য এটি হয় তাহলে 6 ইন্টু বাহুর দৈর্ঘ্য এত বর্গ একক, অর্থাৎ 6 ইন্টু এটা বর্গ করলে হবে 9a², আর 2 এর বর্গ 4, সো এটা কাটাকাটি করলে হয়ে যাবে 27a²/2 বর্গ একক। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেল? এটা এখন হলো, আর আগে ছিল 6a², তাহলে 6a² যদি আমরা মাইনাস করে দিই তাহলে বৃদ্ধিটা পাওয়া যাবে। তাহলে বৃদ্ধিটা হচ্ছে 15a²/2 বর্গ একক। তাহলে শতকরা বৃদ্ধি কত? সমগ্র তলের শতকরা বৃদ্ধি হবে যতটা বৃদ্ধি হয়েছে বাই আগে যতটা ছিল ইন্টু 100। ঐকিক নিয়মে করলেও তোমরা করতে পাবে। কীভাবে ঐকিক নিয়মে হবে? 6a² বৃদ্ধি পেয়েছে 15a²/2, 1 বৃদ্ধি পাবে 15a²/2/6a², এবং 100 বৃদ্ধি পাবে 15a²/2/6a² ইন্টু 100, যেটা এখানে এরকমই আসবে। সো তোমরা এইভাবেও মনে রাখতে পারো, সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে, শতকরার যে হিসেবটা সেটা এরকম, কত বৃদ্ধি পেল বাই কতর মধ্যে পেল ইন্টু 100। সো এটা কাটাকাটি করলে হয়ে যাচ্ছে 125%, অর্থাৎ ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা 125% বৃদ্ধি পাবে। এবার লাস্ট যে কোশ্চেনটা দেওয়া আছে 8 নম্বর কোশ্চেন, 8টাই অঙ্ক এখানে দেওয়া আছে। 8 নম্বর কোশ্চেনটি হচ্ছে একটি সমাধান, দ্বিঘাত সমীকরণের সমাধানের অঙ্ক। তো এখানে বলা আছে সমাধান করো 2x + 1 + 3/2x + 1 = 4। কোশ্চেনটি আবার লিখেছি আমি এখানে। সো এটাকে আমি কি করব, এই দুটোর মধ্যে লসাগু করলে 1 আর 2x + 1 এর লসাগু 2x + 1ই হবে। সো এর নিচে মনে মনে যদি 1 ধরা যায়, সো 1 দিয়ে এটাকে ডিভাইড করলে এটাই হবে। সো এটা দিয়ে উপরে মাল্টিপ্লাই করলে 2x + 1 তার হোল স্কোয়ার হয়ে যাবে, +3 = 4। এবার এটার হোল স্কোয়ার যদি আমরা ফর্মুলাতে ভেঙে দিই তাহলে কি হবে? এটা a হয়ে যাচ্ছে a² + 2ab + b², আর এই 3টা যেমন ছিল থাকলো। সো এটা হয়ে যাচ্ছে 4x², আর এটা গুণ করলে 2 × 4, x + 1 + 3 = 4। সো দেখা যাচ্ছে কত হচ্ছে 4x² + 4x + 1 আর 3 যোগ করে হয়ে যাচ্ছে 4/2x + 1 = 4। এবার যদি আমরা এটা বজ্রগুণ করে দিই তাহলে এর নিচে মনে মনে 1 দিয়ে এটাকে গুণ করলে হবে 4x² + 4x + 1, যা সেটাই, আর এটাকে 4 দিয়ে গুণ করলে 8x + 4। এবার 8x + 4কে যদি আমরা বাঁ সাইডে নিয়ে আসি তাহলে এটা লিখলাম, আর 8x - 8x 4 - 4। সো আমরা পাচ্ছি 4x² 4x - 8x - 4x, আর +4 - 4 0 = 0। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 4x কমন যাচ্ছে, তো 4x কমন নিলে থেকে যাচ্ছে এখানে x, আর এখানে 4x কমন নিলে 1। সো দেখো এখানে 3টি টার্ম আছে, 4x আর x - 1, এই 3টি সংখ্যা বা রাশি গুণ হয়ে কত হচ্ছে 0। এখানে 4 তো 0 নয়, তাহলে অবশ্যই এই দুটো গুণফলে 0 হবে। যে কোনো দুটো রাশি
যে কোনো দুটো রাশি গুণ করলে যদি জিরো হয় তাদের মধ্যে অবশ্যই একটি না একটি জিরো হতে হবে। সো এখানে যেহেতু এটা গুণ হয়ে জিরো হয়ে আছে, তাহলে এদের মধ্যে কেউ না কেউ জিরো, বাট 4 তো জিরো নয়, তাহলে এটাই জিরো হবে। এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, এটাই জিরো হবে। সো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ানটাই কত হবে? জিরো, কারণ 4 জিরো হওয়া সম্ভব নয়, দুটোর মধ্যে একটা জিরো না হলে আবার জিরো হবে না। তো জিরো হতে গেলে এটাই জিরো হতে হবে, সো এটা জিরো। আবার এ দুটো গুণ হয়ে জিরো হয়ে আছে, তাহলে হয় এটা জিরো হবে, না হয় এটা জিরো হবে, আগের মতোই। এ দুটো গুণ হয়ে জিরো, সুতরাং হয় এক্স জিরো অথবা এক্স মাইনাস ওয়ান, এটা জিরো হবে। সো এক্স মাইনাস ওয়ান জিরো হলে এক্স ইকুয়ালস টু ওয়ান হচ্ছে। তাহলে নির্ণয় সমাধান এক্স ইকুয়ালস টু জিরো অথবা এক্স ইকুয়ালস টু ওয়ান। তো এতটুকুই ছিল। তো আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে। যদি কোনো রকমের হেল্প হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।